বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই বাম সংগঠনগুলি। মানুষদের বলা হয়েছে, জানানো হয়েছে, আশা দেওয়া হয়েছে যে আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন, প্রতিবাদে সরব হন। ওই তো আয়ুষ্মান খুরানা কবিতা পাঠ করছেন। যখন হাতরাসে ধর্ষিতার জিপ কেটে দিচ্ছিল যোগী আদিত্যনাথের ভাড়াটে গুন্ডারা, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে খৈনি ডলছিল, উত্তরপ্রদেশের পুলিশ, সেই সময় আয়ুষ্মান খুরানারা দিল দিল পাকিস্তান গান গাইছিল। ভিডিও আছে ইউটিউবে, দেখে নিন। এদেশে যখন কোথাও কোনো ধর্ষণ হয় তখন এই আয়ুষ্মান খুরানারা ড্রিম গার্ল হয়ে ড্রিমে চলে যায়। আর যেহেতু বাংলা, ঝাঁপিয়ে পড়ো, আমাদের আপত্তি নেই। আরে তোমাদের তো খবরে পড়তে হয়, গুগলে দেখতে হয় যে মেয়েটা চলে গেল, আমাদের বোন তো, আমাদের কন্যা সম, আমাদের সন্তান সম। প্রত্যেকটা মানুষকে কি আশা দেওয়া হয়েছিল? বাংলার সাধারণ মানুষ, কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে আইএসএফ, আমার জানার দরকার নেই। আমি বাংলার সাধারণ মানুষকে এই মুহূর্তে বলছি, কি জেনে বাড়ি থেকে বেরিয়েছিলেন? কি জেনে বাড়ি থেকে বেরিয়েছিলেন? আপনি জানতেন এক নারীর সঙ্গে এক সম্ভাবনাময় জীবন, এক ডাক্তার ছাত্রী, স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের, তাকে পাশবিকভাবে কোট আনকোট ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদে এ সমাজের প্রতিটা নারীর সুরক্ষার স্বার্থে, আগামীর নারীদের অধিকার রক্ষার্থে, সুরক্ষিত রাখতে, এ সমাজে মাথা উঁচু করে চলার রাস্তা করে দিতে আপনারা রাস্তায় নামছেন, পথে নামছেন। এটা জেনে গেছিলেন তো 50,000 মানুষ রাস্তায় নেমে থাকেন, 45,000 মানুষ এই কথা জেনে গিয়েছিলেন যে তারা একটা পাশবিক হত্যালীলার প্রতিবাদ জানাতে, সঠিক ন্যায় বিচার চাইতে, সঠিক তদন্ত চাইতে এবং নারীর তথা প্রতিটি মানুষের অধিকার রক্ষার্থে পথে নামছেন। কিন্তু ওই 50,000-এর মধ্যে 45,000 বাদ দিলে যে 5,000 পড়ে থাকে, ওই 5,000 হলো হারমাদ। দমদম, সিথি, শ্যামবাজার অঞ্চলের বহু মানুষ, শিক্ষিত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তার মধ্যে বহু মানুষ যেই মুহূর্তে দেখেছে যে ওই জমায়েত আরজি করের বাইরে ডিওয়াইএফআই এবং এসএফআই নামক দুটো রাজনৈতিক সংগঠন, কোন দলের কি ব্যাপার অত মাথা ব্যথা কারণ নেই, দুটো রাজনৈতিক সংগঠন ওই জমায়েতের আহ্বায়ক এবং ওই জমায়েতের নেতৃত্ব দিচ্ছে আরজি করের বাইরে। যখন সাধারণ মানুষ এটা দেখতে পান, ডিওয়াইএফআই এসএফআই এর পতাকা দেখতে পান, মাইকে যখন ভেসে আসে তাদের কানে যে কনিনিকা ঘোষ বোস আমাদের অমুক পদে আছেন, তিনি আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলবেন, তখন ওই জমায়েত থেকে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ এই বাংলার মানুষ মুখ ফিরিয়ে বাড়ির দিকে ফিরে যান। শুধু আরজি করের বাইরে নয়, ব্যারাকপুর স্টেশন, সিথির মোড়, শ্যামবাজার পাঁচমাথার মোড়, যাদবপুর, আরে যাদবপুরে লাল পতাকা নিয়ে করেছে গাড়ির মাথায় দাঁড়িয়ে। একটা মিছিল, একটা জমায়েত, একটা কিছু গতকাল পশ্চিম বাংলার বুকে এই যে আরবান লড়াই, এটা তো বাংলার লড়াই নয়, এটা একটা আরবান লড়াই। এই আরবান রাজনৈতিক কর্মসূচি বাংলার বুকে হয়েছে।
যেটা কিনা আসল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের আসল আন্দোলনকে হাইজ্যাক করার অপচেষ্টা করেছে, সেই আরবান লড়াই একটিও হয়নি এই বাংলায় যেখানে কোনো বাম সংগঠনের পতাকা ছিল না। কি মনে করেছিল বাম সংগঠনের ডিওয়াইএফআই এর 10টা পতাকা, মাঝখানে একটা ইন্ডিয়ার পতাকা, তাহলেই হয়ে গেল? তাহলেই হয়ে গেল? বাংলার মানুষ কি গবেট নাকি? বিছানায় ঝাপাঝাপি করা সুশান্ত ঘোষ মনে হয় নাকি বাংলার মানুষকে? হ্যাঁ, বাংলার সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, বাংলার আগামীর নারীদের যারা মায়েরা বাবারা, তাদেরকে কিভাবে সিপিএম, কিভাবে ডিওয়াইএফআই বোকা? আবার বলছে পুলিশ মারা এখনো বাকি, স্লোগান উঠেছে কার্যকরের বাইরে, কোট আনকোট বলছে ভাঙচুর এখনো দেখেছ কি, আরো ভাঙচুর আছে বাকি। উত্তরে নির্ভীক উত্তর বলছে কানের গোড়ায় খাবে নাকি? কমরেড, কানের গোড়ায় খাবে নাকি? সুলভে দেব, জায়গা, দিন, ক্ষণ তোমাদের। একটা নির্ভীক উত্তর, একটা প্রকাশ্য মঞ্চ এই শহরের রাজপথে। কমরেড অকাত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। জায়গা তোমার, দিন তোমার, তারিখ তোমার, সময় তোমার, মঞ্চ তোমার। প্রশ্ন নির্ভীক উত্তরের। কমরেড অকাত আছে, পুলিশ মারা এখনো বাকি, হ্যাঁ, ভাঙচুর আছে অনেক বাকি, স্লোগান তোমার কানের গোড়ায় খাবে নাকি কমরেড? নির্ভীক উত্তর না ফেস পাউডার মাখে, না তেল মাখায়, না পরোয়া করে, না ভিক্ষে করে, না নিজে ট্রোল করে, না ট্রোলিং এর পরোয়া করে। কলকাতা পুলিশের গায়ে হাত, দেবাশিস দত্ত, ওসি মানিকতলা, তার নিজের মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। যেই মিডিয়ার মিথ্যাচারের জন্য 70% যেই মিডিয়ার মিথ্যাচারের জন্য এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো গতকালকে, এই হারমাদরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রতারিত করে রাস্তায় ডেকে এনে অপমান অপদস্থ করলো এই বাংলার মানুষকে, সেই মিডিয়াকে শ্রদ্ধেয় ওসি মানিকতলা দেবাশিস দত্ত মহাশয় মাথা থেকে রক্ত পড়ছে সেই মুহূর্ত বলছেন আপনারা আমার ভাই বোনের মতো, হেলমেট পরুন, ক্ষতি হয়ে যাবে তো। কলকাতা পুলিশকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন কালকে থেকে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ওয়েলকাম কলকাতা লেখা, মাঝখানে একটা হৃদয়, হৃদয়ের চিহ্ন লাল রঙের, তার মধ্যে কোনো এক জানোয়ার লিখে এসছে রেপিস্ট পুলিশ। কাকে রেপ করেছে? নির্ভীক উত্তর এবার ম্যান মার্কিং এ যাবে। ম্যান মার্কিং কেমন ভাবে? এখন নির্ভীক উত্তর একটা তালিকা বলবে আপনাদের। তার আগে বলে রাখি, একটা ভাইরাল অডিও, কেউ একজন বলছেন আমি অমুক বলছি, জানো তো অমুকটা হয়েছি তু। শুনেছেন তো এই অডিওটা? কার অডিও, কি বৃত্তান্ত, কাদের দ্বারা ছড়ানো হলো, কে আছে এর পেছনে? নির্ভীক উত্তর বলবে। বলেছিলাম এপিসোডটা দেখতে হবে, বলেছিলাম রাতটা এমনি এমনি জেগে নেই। আর সুশান্ত ঘোষের মতো বিশেষ ক্রীড়ায় পারদর্শিতা বাড়ানোর জন্য রাত জাগে না নির্ভীক উত্তর। নির্ভীক উত্তর রাত জাগে একটা, তারপরে হারমাদ আর জল্লাদরা অনেকগুলো রাত জাগে। ভয়। নামের তালিকা 41 জন ইতিমধ্যে চিহ্নিত, যাদের নাম বলবো। আমার ফোন নাম্বার 8584040656, 85840400656।
যাদের নাম পড়ব, এই নামের কোনো ব্যক্তি যদি একটু ঝালিয়ে নিতে চান যে আপনি সেই ব্যক্তি কিনা যার নাম পড়লাম, আমি যে নম্বরটা বললাম নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আপনি না হলে বলে দেবো আপনি না, আপনি হলে বলে দেবো আপনি। আরো কথা হবে, এবং যা কথা হবে সেটা দেখবে এবং শুনবে বাংলার মানুষ। এই তালিকার মধ্যে বহু মহিলার নামও রয়েছে। না হলে আমরা পরিচয়গুলো ছবি সহ এক্ষুনি প্রকাশ করে দিতাম। এই মুহূর্তে এই তালিকা রয়েছে তদন্তকারীদের হাতে। আমরা আমাদের একটা ছোট্ট টিম নিয়ে কাজ করছি। কারা এই টিম? এরা কোনো পয়সা নেয় না, এরা কোনো কমিশন নেয় না, এরা কোনো জিনিস নেয় না। গত রাতের এই পরিস্থিতি হয়ে ওঠা, এই ভয়াবহতার প্রতিবাদে বাংলার কোনা কোনা থেকে বিভিন্ন ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নিঃস্বার্থে। যেখান থেকে প্রত্যেকটা জেলা থেকে যারা যেরকম ভাবে পারছেন, তাদের এলাকায় কিভাবে, তাদের ভিসিনিটির মধ্যে কিভাবে ফেক নিউজ হচ্ছে সেইগুলোকে তারা পাঠাচ্ছেন। সবগুলোর মধ্যে থেকে খতিয়ে দেখে রুট, একটা ফেক নিউজ আপনিও শেয়ার করছেন, আপনার বাড়ির আরো 10 জন শেয়ার করছে, রুটটা কোথায় সেই রুটের নামগুলো বলছি। প্রথম 1 নম্বর নাম লিখে নিন, প্রীতি সরকার। যদি লাইভের শেষে সময় পাই তাহলে এই প্রত্যেকটা নাম আরেকবার বলবো এবং তারা কি পোস্ট করেছেন ছোট্ট করে একটু বলে দেবো যাতে আপনারা চিনতে পারেন। প্রীতি সরকার, ফেসবুকে উনি বানানটা লেখেন PRITY SARKAR। দ্বিতীয় অনুশ্রী তিওয়ারি। কেন পড়ছি এদের নাম? এনারা মিথ্যাচার করছে সেই আমার বোনটার বিষয়ে, যেই বোনটার পাশবিক হত্যা হয়েছে। এনারা নিজেদেরকে নারী বলেন, আমার লজ্জা লাগে। এনারা মিথ্যাচার করছে সেই তদন্তকারীদের বিরুদ্ধে, যেই তদন্তকারীরা আমার ওই বোনটার ন্যায় বিচার পাওয়ার জন্য দিবারাত্র পরিশ্রম করে ইনভেস্টিগেশনটা করছিলেন। অনুশ্রী তিওয়ারি। তৃতীয় নাম আদিত্য চ্যাটার্জি। চতুর্থ বর্ষা পাল। 5 অনন্যা পালিত। 6 অভিজিৎ বিশ্বাস। 7 কৃষ্ণ সরকার। কেন এই নামগুলো খুব একসঙ্গে পড়লাম? এই অনন্যা পালিত, অভিজিৎ বিশ্বাস এবং কৃষ্ণ সরকার একে অপরের সঙ্গে বিভিন্ন ইন্টারাকশনও হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে, যেখানে এনাদের আলোচ্য বিষয়বস্তু থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার প্রয়োজনীয়তা। আপনি একদম সঠিক শুনেছেন। অনন্যা পালিত, অভিজিৎ বিশ্বাস, কৃষ্ণ সরকার বা কৃষ্ণা সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার প্রয়োজনীয়তা হচ্ছে এই 3 জনের আলোচ্য বিষয়। চন্দ্রদীপ চ্যাটার্জি। 9 নম্বর শ্যামল রাম। এবং আপনাদেরকে বলে দিই, এর মধ্যে একটাও কিন্তু কোনো ফেক প্রোফাইল নয়, একটা শুধু সুডোনিমাস প্রোফাইল আছে। বাকি 41-এর মধ্যে একটা সুডোনিমাস, কিন্তু বাকি 40টা কিন্তু, যেমন আমার অনিন্দ্য চৌধুরী প্রোফাইল যারা কমেন্ট করছেন, যেমন অভিজিৎ সরকার, সৌগত ব্যানার্জি, সোনু দত্ত, এগুলো যেরকম ব্যক্তিগত প্রোফাইল সেরকম ব্যক্তিগত প্রোফাইল। 9 বললাম শ্যামল রাম। 10 সৃঞ্চিতা ঘোষ। 11 অর্ণব চৌধুরী। চৌধুরী বানান CHOUDHURY। ফেসবুকে অন্তত এটাই লেখেন। আধার কার্ড এখনো দেখিনি, আমার দেখেও কাজ নেই, পুলিশ দেখবে গ্রেপ্তারের পরে। 12 নম্বর সুদীপ ভট্টাচার্য। 12। 13 প্রিয়াঙ্কা ঘোষ। 14 অভিজিৎ দাস। 15 জিনিয়া দেবীর, শুধু জিনিয়া নামটাই পেয়েছি আমরা। ইনি সম্ভবত একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার, কারণ ওনার প্রোফাইলের ইউজার নেমের মধ্যে পিডিয়াট্রিক শব্দটা আছে। দেখুন, বাকিটা আমরা সাধারণ মানুষ, ছোট মানুষ, আমাদের তো কিছু করার নেই, পুলিশ দেখবেন।
16, 17, 18, 19 আবার সেই চারটে নাম একসঙ্গে একে অপরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কনস্পিরেসি হচ্ছে। আচ্ছা, এদের কনস্পিরেসির বিষয়টা বলে দিই। এদের কনস্পিরেসির বিষয়টা হচ্ছে সঞ্জয় রায়, মানে যে নাকি গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের তদন্তে, সেই সঞ্জয় রায়, সেই ধর্ষক খুনি সঞ্জয় রায়, তার নিরপরাধ হওয়ার বিভিন্ন রকম টেস্টিমনি এই চারজন আলোচনা করছেন। ঘটনাচক্রে এই সঞ্জয় রায়ের জন্য প্রাণ গেছে একজন নারীর, এবং এই 16, 17, 18, 19 চারজনই চারজন নারী। লজ্জাটা এখানে লাগে আমাদের, কষ্টটা এখানে হয়। নামগুলো: 16 দেবস্মিতা বাইন, 17 মধুশ্রী পাত্র, 18 দীপান্বিতা মণ্ডল, 19 সুজাতা ঘোষ, 20 অর্চন মুখোপাধ্যায়, মুখার্জি নয়, ফেসবুকে লেখে অর্চন মুখোপাধ্যায়, বাংলায় লেখে। 21 রচনা মণ্ডল, 22 দেবজিৎ মিস্ত্রি, MISTRY, দেবজিৎ মিস্ত্রি 22, 23 সৌভিক বোস, বোস আর কি, BOSE, 24, 23 বললাম, 24 হচ্ছে সুচেতন রায়। যদি লাইভে কেউ পরে একটু যুক্ত হয়ে থাকেন একটু বলে দিই, এই যে 24টা নাম, মানে 2 ডজন নাম পড়েছি, আরো 17 পিস নাম পড়বো। এর কিসের নাম? প্রাইজ পেয়েছে না, ভালো মানুষ হিসাবে চিহ্নিত হয়েছে না, চিহ্নিত হয়েছে কি হিসেবে? এদের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ধর্ষক খুনি সঞ্জয় রায়ের নির্দোষ হওয়ার প্রমাণ তুলে ধরেছে। তার মানে তারা জানে নির্দোষ কেন, তাহলে তাদের কি উচিত? পুলিশকে গিয়ে সেটা জানানো, তাই না? এবার পুলিশের তো তদন্ত ভার নেই, তাহলে পুলিশ তাহলে মনে করবে সিবিআই এর কাছে পাঠাতে, সিবিআই এর কাছে পাঠিয়ে দেবে। এনারা সিবিআই এর কাছে যাবেন, সিবিআই এর কাছে গিয়ে টেস্টিমনি দেবেন যে কেন ধর্ষক খুনি সঞ্জয় রায় নির্দোষ। আর এনারা আলোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করে ফেলা কেন প্রয়োজনীয়, একদম কোট আনকোট বলছি। এনারা বিভিন্ন রকম টেস্টিমনি দিয়ে গেছেন আরজি করে কি হচ্ছে না হচ্ছে, এবং সবকটা ভুয়ো। এই নামের তালিকা পৌঁছেছে তদন্তকারীদের কাছে, নির্ভীক উত্তর খুব দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছে, কারণ আমরা সাধারণ নাগরিক, নাগরিক কর্তব্য পালন করেছি। সেই নামের তালিকাটা বলে দিচ্ছি, লিখে নিন। ছবিও দেখাতে পারতাম, লিঙ্কগুলো পোস্ট করে দিতে পারতাম, মানুষের এইটুকু রাইট টু প্রাইভেসি আমরা রাখলাম। আমাদের কাজ ছিল প্রশাসনকে জানানো, আমরা পারতাম এদেরকে মেসেঞ্জারে কল করতে, করিনি, মেসেজ করতে করিনি, প্রশাসনকে জানিয়েছি, কারণ এনাদের কাছে তো অনেক তথ্য আছে, কে দোষী কে নির্দোষ, কোথায় করাপশন, কেন মেরে ফেলা হয়েছে কোট আনকোট ওই ছাত্রীকে, সব তথ্য আছে এদের কাছে, বলছে প্রকাশ্যে হোয়াটসঅ্যাপে ফেসবুকে। তাই এদের তালিকাটা প্রশাসনের কাছে আমরা পাঠালাম। এবার প্রশাসন এনাদেরকে প্রয়োজন মতো সময় সময় ডেকে নেবেন। 25 নম্বর নাম সৌতাজ বিশ্বাস, 26 নম্বর নাম শুধু আমরা প্রথম নামটা পেয়েছি সায়নী, কিন্তু ওনার পদবিটা সি দিয়ে শুরু হয়, তার কারণ ওনার ইউজার নেমের মধ্যে সেটা আছে। 27 রণদেব দে, একটা সুডোনিমাস প্রোফাইলের কথা বলেছিলাম যেখানে নাম নেই, প্রোফাইলের নাম প্রোটাগনিস্ট। 28 নম্বর প্রোটাগনিস্ট। 29 অমৃতা মুখার্জি, 30 মানবী চৌহান, 31 অরিন্দম গুহ, 32 অমিতাভ সরকার, 33 রানী সেনগুপ্ত, 34 রিতম ভৌমিক, 35 অরিত্র মুখার্জি, 36 অনুরাধা বলে একজন ভদ্রমহিলা, তার আরেকটি নাম রয়েছে, সেই নামটি হচ্ছে মামন, অনুরাধা ওরফে মামন, ফেসবুক প্রোফাইলে লেখা আছে। 37 অর্চিষ্মান ভট্টাচার্য, এটা কিন্তু ভট্টাচারিয়া নয়। 38 অভিজিৎ ঘোষ, 39 সঙ্গীতা মণ্ডল,
40 শরীত SARIT শরীত চট্টোপাধ্যায়, চ্যাটার্জি নয়, শরীত চট্টোপাধ্যায় 40, শেষ নাম 41 তাপস দাস। তাপস দাস 41 জনের তালিকা নির্ভীক উত্তরের পর্দায় সুপার এক্সক্লুসিভ এই মুহূর্তে আপনাদের সামনে। সোশ্যাল মিডিয়ায় গুজব, কেউ বলছেন তাদের কাছে রিপোর্ট আছে যে পোস্টমর্টেম রিপোর্টে কি কি পাওয়া গেছে, কেউ বলছেন তারা জানেন কারা কারা খুনিকে চেনে বা কারা কারা খুনের সঙ্গে জড়িত, কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানি ঘটানো তাদের চোখে কোট আনকোট প্রয়োজনীয়, কেউ বলছেন কলকাতা পুলিশকে মারা, আরো মারা, অনেক মারা দরকার। যারা নির্ভীক উত্তরের এই এপিসোড এই মুহূর্তে দেখছেন তাদের কাছে অনুরোধ, ওরা ভ্যান্ডালিজম করছে, আপনারা ভ্যান্ডালিজম করবেন না। যাদের নাম পড়ে দিলাম তাদের মধ্যে যদি কাউকে আপনারা ব্যক্তিগতভাবে বা সোশ্যাল মিডিয়ায় চেনেন বা পরবর্তীতে খুঁজে পান সোশ্যাল মিডিয়ায় সার্চ করতে গিয়ে, দয়া করে কোনো রকমের কটূক্তি করবেন না, কোনো রকমের হেট স্পিচ, কোনো রকমের থ্রেটনিং করবেন না। এনাদের নাম, এই 41 জনের নাম নির্ভীক উত্তর ইতিমধ্যে প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছে। আমরা আমাদের নিজেদের নাগরিক কর্তব্য পালন করেছি। এবার প্রশাসনকে প্রশাসনের মতো করে ব্যবস্থাটা নিতে দিন। আপনারা এনাদেরকে কোনো কটূক্তি করবেন না, কিন্তু কোথাও যদি এনাদের পোস্ট দেখেন সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে এই লাইভের লিঙ্কটাকে গিয়ে কপি করে পেস্ট করে দিন। ইতিমধ্যে এটাও জানাই, প্রথমে তালিকা কিন্তু 41 জনের ছিল না, আরো বেশি মানুষের ছিল। যারা এই লাইভটা দেখছেন বা পরে রেকর্ডেড দেখবেন তার মধ্যে অনেকেই জানেন যে বহু মানুষ ইতিমধ্যে কিন্তু নির্ভীক উত্তর বিষয়টার মধ্যে হস্তক্ষেপ করার পরে এবং আমরা যখন কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানানো শুরু করি, সেটা জানতে পারার পরে, সেটা উপলব্ধি করার পরে এই গুজব ছড়ানো বহু মানুষ প্রকাশ্যে ক্ষমা চেয়ে, ইনবক্সে ক্ষমা চেয়ে, আমার কাছে ক্ষমা চায়নি কারণ আমি ক্ষমা চাওয়ার সুযোগ দিইনি, কিন্তু দুঃখ প্রকাশ করে নিজেদের পোস্ট ডিলিট করে তারা কিন্তু পিছিয়ে গেছে গুজব ছড়ানো থেকে। আমরা বলছি আমাদের কারোর ওপরে কোনো রকমের গ্রাজ নেই, আমাদের কারোর উপরে কোনো রকমের ব্যক্তিগত আক্রোশ নেই। আপনি গুজব ছড়ানো বন্ধ করুন, আমরা আপনার উপর নজর রাখা বন্ধ করব। এন্ড আমার এই নজর রাখা শব্দটাকে যদি আপনি গিয়ে কোনো আদালতে কোথাও স্টকিং এর আওতায় ফেলতে চান, তাহলে ওই আদালতে দাঁড়িয়ে আমি বুক ঠুকে বলবো, একজন মানুষ যিনি আমার মুখ্যমন্ত্রীকে খুন করতে চাইছে, একজন মানুষ যিনি আমার এই রাজ্যটাকে অশান্ত করতে চাইছে, একজন মানুষ যিনি আমার কলকাতা পুলিশের পার্সোনালদেরকে হুমকি দিচ্ছে, তাদের দুর্নাম করছে, বদনাম করছে, মিথ্যাচার করছে, এবং একজন মানুষ যে একজন আমার বোনের মতো একটি মেয়ে যার প্রাণটা পাশবিক আক্রমণে চলে গেল, সেই মেয়েটার মৃত্যুটাকে নিয়ে রাজনীতি করছে, তার উপরে আমি স্টকিং 100% করতে পারি। দ্য কনস্টিটিউশন গিভস মি দ্য রাইট টু ডু সো। এবার একটা অডিও, ছোট্ট অডিও শোনাবো প্রথমে। প্রথমে একবার বলে দিই, যে অডিওটা শোনাতে চলেছি ইতিমধ্যে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে এই অডিওটা পেয়েছেন। যারা যারা এই অডিওটা পাচ্ছেন, কারণ যারা এটাকে শেয়ার করেছেন তার মধ্যে আমি কারণ নাম নিচ্ছি না, কারণ এমনও ব্যক্তি আছেন যাদের পরিবারের তরফে অনুরোধ করা হয়েছে যে এমন ভুলটা তারা আর করবেন না, এমন অপরাধ তারা আর করবেন না, জ্ঞানত অজ্ঞানত, এবং তারা সমস্ত জায়গা থেকে এগুলো ডিলিট করেছেন। যাদের হোয়াটসঅ্যাপ করেছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন, সেই কারণে আমি নাম নিচ্ছি না। কিন্তু তাদের কাছ থেকে টেস্টিমনি আমাদের কাছে এসছে
যেই অডিওটি একটি এনক্লোজড অ্যাটমসফিয়ারে বসে বানানো হয়েছে, এই অডিওর প্রপার স্ক্রিপ্টিং দেখেছে, এবং এই অডিওর পিছনে রয়েছে একজন, তাকে ভ্লগার বলা ঠিক হবে কিনা জানি না, কারণ ভ্লগারদেরকে, ইনফ্লুয়েন্সারদেরকে, ইউটিউবারদেরকে মানুষ নানা রকম ভাবে দুষতে পারলেই অনেক সময় খুশি হয়। আমাদের সেরকম কোনো মনোবাঞ্ছা নেই, কিন্তু এই ব্যক্তি আপাত দৃষ্টিতে নিজেকে ভ্লগার বলেই পরিচয় দেয়। তার নামটাও বলবো, নামটাও বলে দেব। শুনবেন অডিওটা, চিনতে পারবেন। পুরোটা শোনাবো না, 10-20 সেকেন্ড শোনাবো, দেন আইল কাম ব্যাক টু কি ইনফরমেশন আপনাদের দিতে চাই। বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে শুনতে পাচ্ছেন? পারছি না, আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। উনি কথা বলতে বলতে ভাগ্যিস অজ্ঞান হয়ে যাননি। যাই হোক, কোন নারীকে টোন টিটকিরি করাটা, এইটুকু শিক্ষা আমাদের আছে যে সেটা করা উচিত না। কিন্তু বলুন তো, যেই মহিলা ব্ল্যাটেন্টলি এরকম ভাবে মিথ্যে কথাগুলো খাতার থেকে পড়ে 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 বলে যাচ্ছে, রেকর্ডিং করছে, আমার তাকে কেন সম্মান করতে হবে? সে নারী বলে। সে আমাকে একটা চড় মারলে আমাকে কেন পাবলিকলি মেনে নিতে হবে? সে নারী বলে। আরে এই মহিলাগুলোর জন্য আমার বোনটা বিচার পাচ্ছে না, পাওয়া থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, ওকে আমার সম্মান করতে হবে? অর্ণব চক্রবর্তী, যদি আপনি এই মুহূর্তে এই ফেসবুক লাইভটা দেখেন, আমার নাম অনিন্দ চৌধুরী, 8584040656 ফোন নাম্বার, ফোন করুন আমাকে। আপনার আমার কথোপকথন আনকাট, সম্পূর্ণ আনকাট, বাংলার মানুষ শুনবে। অর্ণব চক্রবর্তী, ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে মঙ্ক, MONK, মঙ্ক আন্ডারস্কোর বং। ওনার ইউটিউব চ্যানেল আছে দা বং মঙ্ক, THE দা, BONG বং, MONK মঙ্ক। তিনি বিবিধ সময় বিবিধ এই ভিডিও দেন। তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস নামক একটি অত্যন্ত জনপ্রিয় প্রোডাকশন হাউসে একসময় ইন্টার্ন ছিলেন। এই সময় একটি, জানি না ওটা কোনো কোম্পানি নাকি ওনারই কোনো এরকম চক্করবাজি, মিথ্যে অডিও বানানোর, সেই চক্করবাজি কোম্পানিতে এই মুহূর্তে তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন। আমি সেই কোম্পানির নাম নিচ্ছি না, কারণ যদি আমার সেই কোম্পানির নাম নেওয়ার জন্য একজনও নির্দোষ ব্যক্তির কোনো রকমের ক্ষতি হয়, সেটা আমি চাই না। একটা মিথ্যেবাদী, একটা গুজব রটানো, হেট মঙ্গারিং, রায়ট মঙ্গারিং একটা এলিমেন্টের জন্য আমি কোনো নির্দোষ মানুষকে কোনোভাবে পেনালাইজ করতে চাই না। নো। এই অডিওটা আপনারা শুনেছেন তো? এখন শুনলেন তো? অর্ণব চক্রবর্তী NSHM নলেজ ক্যাম্পাস থেকে পড়াশোনা করেছেন। আবারও বলছি, কেউ কোনো রকম হেড স্পিচ, কোনো থ্রেট, কোনো রকম গালিগালাজ, বাড়ির লোককে নিয়ে উল্টোপাল্টা কথা বলা, এসব করবেন না, করবেন না, করবেন না। যদি যাদের নাম নিচ্ছি তাদেরকে এরকম ভাবে নোংরা আক্রমণ কেউ যদি কোথাও করেন, এবং তারা যদি সেটা প্রশাসনের কাছে জানায়, প্রশাসন কিন্তু তাহলেও ব্যবস্থা নেবে। একটা অরাজকতা সৃষ্টি করার কনস্পিরেসি এরা চালাচ্ছে, সেই জটটা আমরা প্রায় 75%, আজকে 95% আমরা সেই জটটা খুলে ফেলেছি।
বাকি যে 5% আছে রাতভোর হওয়ার আগে সেই 5% খুলে যাবে। কেন বললাম বুঝতে পারবেন, রাতভোরটা হতে দিন, বুঝতে পারবেন। আমি বলছি নতুন করে কাউকে কোনো রকমের এইসব কিছু বলতে গিয়ে আগ বাড়িয়ে কোনো রকম অরাজকতা সৃষ্টি করার সেফ প্যাসেজ অজুহাত ছুতো কাউকে দেবেন না। অর্ণব চক্রবর্তী, আমার কিছু করার নেই, বাংলার মানুষকে আপনার ছবিটা আমার দেখাতে হচ্ছে। আই এম সরি। কোথা থেকে ছড়ালো এই অডিও? উনি সোজা তাকিয়ে বেশিরভাগ ছবি তোলেন না, উনি হয় ডান দিকে তাকিয়ে থাকেন নয় বাঁ দিকে তাকিয়ে থাকেন। আর ওনার সারাক্ষণ চোখে সানগ্লাস, সেটা ওনার পার্সোনাল চয়েস। মানুষের চোখে উনি চোখ রাখতে পারেন না, সানগ্লাস ফানগ্লাস পরে ঢেকে রাখেন। এই হচ্ছে ব্যক্তি। কেউ বলবে দেখে? ওকে দেখে কেউ বলবে? এবার আমি আপনাকে বলছি কেন করেছে জানেন এরা? কেন করেছে? এবারে 3টে শ্রেণী আছে। একদম নিচের শ্রেণীটা হচ্ছে কিচ্ছু জানে না, খেতে বসেছে, ভাল লাগেনি খেতে, ভালো রান্না হয়নি, মাথা গরম, উঠেছে, ফোনটা নিয়েছে, নিয়ে দেখছে 2-4 পিস এরকম মাল। মালই বলবো কি ভালোবাসায় বলবো নাকি? হ্যাঁ, আরে আমার কলকাতা পুলিশকে মেরে কালকে মাথা দিয়ে রক্ত বার করে দিয়েছে, ভালোবাসায় বলবো নাকি? এপিসোডের শুরুতে বলেছি কানের গোড়ায় খাবে নাকি, সেই জন্যই বলছি। খেয়ে উঠে খুব মাথা গরম, ফোনটা খুলে 2-4 পিস এরকম মাল দেখেছে, দেখে মাথা আরো খারাপ হয়েছে। এবার নিজের ওই খারাপ খাবার, খারাপ মেজাজ, অপারগতা, এগুলোর ফ্রাস্ট্রেশনটা কারোর ওপরে তো দিতে হবে। এরাই কিন্তু বউ পেটায়, জানেন তো? এই এলিমেন্টগুলোই কিন্তু বউ পেটায়। এই এলিমেন্টগুলোই হচ্ছে সেই ওভার স্মার্ট এলিমেন্টগুলো যাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন একটা মেয়ের মধ্যে আপনি প্রথমে কি দেখেন, এরা খুব কাঁধ ঝাঁকিয়ে উত্তর দেয় সেটা ডিপেন্ড করছে মেয়েটা আমার দিকে আসছে না হেঁটে অন্যদিকে চলে যাচ্ছে তার ওপর। এই নোংরা জানোয়ারগুলো। যাই হোক, সাথে বাঁচা নেই, এলো পট করে একটা শেয়ার করে দিল। এটা হচ্ছে একদম নিচের শ্রেণীটা। না দায়, না দায়িত্ব, না কোনো সেন্স, না কোনো সামান্য কমন সেন্স, কোনো বুদ্ধি বিবেচনা, কিচ্ছু নেই। এরপরে আসে সেকেন্ড, এর ওপরের শ্রেণীটা। ওপরের শ্রেণীটার কাজ হচ্ছে তার ওপরের শ্রেণীটার অঙ্গুলি হেলনে এরকম 2-4 পিস মাল বানানো। কি বানায় এরা? আমরা নতুন টেকনোলজি শুরু হয়েছে, আপনাদেরকে বলে দিই। এরা শিশু, নির্ভীক উত্তর যখন থেকে এগুলো নিয়ে ঘাটে তখন এরা শিশু, বিছানায় শুয়ে করে কাঁদতো, ওই প্রিয় দর্শকের চ্যানেল দেখতো। শুনুন, আমার গলায় একটা রেকর্ডিং হবে, এআই টুল অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা এডিটিং সফটওয়্যারে। এআই টুল ব্যবহার করে আমার গলাটাকে বয়স্ক মহিলা, যুবতী, যুবক, বৃদ্ধ বৃদ্ধা, ছাগল গরু, সুশান্ত ঘোষ, যে কোনো কিছু বানানো যায়। স্যাম্পল চাই, হোয়াটসঅ্যাপ করুন একটা। আপনি দিন, আপনি যে কোনো পুরুষ একজন আমাকে হোয়াটসঅ্যাপ করুন। এতবার তো নাম্বারটা বললাম, আপনার গলাটাই মহিলার বানিয়ে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, বড় কথা না। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এটা, কিছু পাওয়ার আশায় এগুলো করছে। আর একদম ওপরে যে শ্রেণীটা বসে আছে সেটা হচ্ছে ওই জানোয়ারগুলো, যেগুলো কালকে লোক নিয়ে গেছিল আরজি কর ভাঙতে। একবার ভেবে দেখুন, একবার চিন্তা করে দেখুন কথাটা। কালকে কলকাতা পুলিশ যদি, নিজে তো মার খেয়েছে কলকাতা পুলিশ, রক্তারক্তি হয়ে গেছে,
আরে আমাদের একজন পুলিশ কর্মী ভাইয়ের এখান দিয়ে বোতল ঢুকে মুখের ভেতর দিয়ে বেরিয়ে চলে এসছে। কি করব? সৌজন্য? হ্যাঁ, একবার ভাবুন যদি কালকে কলকাতা পুলিশ ওই মুহূর্তে দেশের অন্যান্য রাজ্যের পুলিশগুলোর মতো যদি রণে ভঙ্গ দিত, বা যদি সিপিএম এর পুলিশের মতো পঙ্গু হয়ে দাঁড়িয়ে থাকতো, কতজন সাধারণ মানুষ কালকে আহত হতেন, গুরুতর আহত হতেন, নিহতও হতে পারতেন। আপনি বুঝতে পারছেন কালকের অনুষ্ঠানটা কেন ছিল? বুঝতে পারছেন? আমি আপনাকে বলে দিচ্ছি ম্যাপ ওয়ার্কটা। 10টা লোক তারা রেগে আছে। কেন রেগে আছে? প্রত্যেকবার ভোট আসে, মানুষ ভোট দেন, তারা হেরে যায়। তারা কমলো, আরেকটু কমলো, আরো আরেকটু কমলো, দিয়ে শূন্য হয়ে গেল। দিয়ে শূন্যে সাস্টেন করছে, এবার স্ট্যাগনেন্ট। অপরদিকে সেই স্ট্যাগনেন্ট জানোয়ারগুলো যাদেরকে সারাদিন চোর চোর বলে টিটকিরি করে, বাংলার মানুষ দুহাত ভরে সেই মানুষগুলোকে বারবার 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 আশীর্বাদ করেছেন। কেন? তার কারণ বাংলায় ন্যারেটিভ একটাই, সেই ন্যারেটিভের নাম উন্নয়ন। এই বাংলায় ন্যারেটিভ একটাই, সেই ন্যারেটিভের নাম পাবলিক সার্ভিস। ফ্রি স্বাস্থ্য, ফ্রি শিক্ষা, সামাজিক নিরাপত্তা, এই বাংলায় এটাই ন্যারেটিভ। এই বাংলায় ন্যারেটিভের নাম মমতা ব্যানার্জি। সৌভাগ্যক্রমে যিনি আমাদের মুখ্যমন্ত্রী, আর তিনি আজকে ন্যারেটিভ নন। মমতা ব্যানার্জি ইজ দ্য ন্যারেটিভ অফ বেঙ্গল সিন্স 1990, হয়তো তার আগে থেকে। এবার এই লোকগুলো কি করলো? বলছে মমতা ব্যানার্জিকে সরাতে হবে ক্ষমতা থেকে। তার জন্য কি দরকার? তার জন্য একটা লাশ, বাস, ইতনে মে ইতনা হি মিলেগা না। আমার এই বোনটা নিথর দেহটা যথেষ্ট ছিল না, তাই এই জানোয়ারগুলো প্ল্যান করলো। কি প্ল্যান? বলল মানুষকে বার্তা দাও যে নারী রাস্তায় নেমে রাস্তা দখল করে, আরে যেই রাস্তা নাকি নারীরই দখলে রয়েছে, এ বাংলার মেয়েরা আজকেও রাত্রির 11টার সময় টিউশন থেকে বাড়ি ফেরে, তাদের মায়েরা তাদেরকে আনতে গিয়ে রাস্তায় কোনো সমস্যার সম্মুখীন হয় না। এ বাংলায় সেক্টর 5-এ আজও মেয়েরা কাজ ছেড়ে বাড়ি ফেরেন রাত্রিবেলায়। শহর থেকে গ্রামাঞ্চল, মফস্বল, সর্বত্র মেয়েরা, মেয়েদের অধিকারেই আছে এই রাস্তা। তার কারণ প্রতিটা রাস্তার নাম এই বাংলার নামে, প্রত্যেকটা রাস্তার নাম, প্রত্যেকটা রাস্তার খেয়াল স্বয়ং রাখছেন মুখ্যমন্ত্রী। এ রাজ্য পুলিশ সবসময় অ্যালার্ট। এই কনস্পিরেটর গুলো, এই ষড়যন্ত্রকারীগুলো কি করলো? বলল সবাইকে বাড়ি থেকে বার করে আনো, বলো রাস্তা দখল হবে, রাস্তা দখল। ভারতবর্ষ মজার জায়গা ভাই। এখানে তুমি ফ্রিতে সিম কার্ড দাও, আর ফ্রিতে তুমি বার্থডে কার্ড দাও, ফ্রিতে ক্রেডিট কার্ড দাও, ফ্রিতে তুমি যাই বলো, মানুষ ঠিক চলে আসে। আর এখানে তো মানুষের এই বুকে লেগেছে, বুকে। কেন? আমাদের সকলের কারোর মেয়ে, কারোর বোন, কারোর দিদির মতো এই মেয়েটা চলে গেল এরকম পাশবিক অত্যাচারে। একটা জানোয়ার ওকে মেরে ফেললো, আর সেই জানোয়ারটাকে আড়াল করার জন্য এই জানোয়ারগুলো রাস্তায় নামলো। আমার ওই বোনটার মুখটার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে আরে স্বস্তিকা মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, আমি সেলিব্রিটি বলে বলবো না, গুণী মানুষ বলে বলছি। এনারা বারবার তো বার্তা দিলেন যে কেউ রাজনীতি আনবেন না,
আরে দিদিভাই, রাজনীতি আনবে কি করে? ব্যাপারটা এমন না যে সাধারণ মানুষ আগে ছিল, রাজনীতিটা পরে এলো। এটা রাজনৈতিকই ছিল, আপনারা পরে এসছেন। হয় বোঝেননি, নয় বুঝেও বোঝেননি, কিন্তু সমস্যা নেই। কেন বলুন তো? তারপরেও সরকারি জায়গায় আপনাদের জায়গা হবে, কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, কারোর পেটের ভাত নিয়ে আমাদের কিছু বলার নেই। শুধু বলার, এই মানুষগুলোকে টেনে বের করে এনে আস্তে আস্তে ভারতীয় পতাকার পেছন থেকে বেরিয়ে এলো DYFI এর পতাকা, চাইনিজ মাল। তারপর কি হলো? কোনো মিডিয়া দেখায়নি, কানে টু শব্দ হয়নি। দেখে নিন আজ সকাল 8টার সময় নির্ভীক উত্তরের ওয়ালে কি পোস্ট হয়েছিল, যান দেখুন একবার, এই লাইভের পরে দেখে নেবেন। সকাল 8টায় নির্ভীক উত্তর পোস্ট করে দিয়েছিল প্রথম সেই ভিডিও ক্লিপ। প্রথমবার কোনো মিডিয়া আজকে সকালবেলায় আপনাকে দেখিয়েছে আরজি করে কারা ঢুকলো, কারা বেরোলো, কিভাবে ঢুকলো, পুরো ক্লিপটা নির্ভীক উত্তর আজকে সকালে পোস্ট করেছে, ঠিক সকাল 8টায়। দেখে নিন, যান, পোস্ট করা আছে। এরা তখন কি চেয়েছিল আপনি দেখুন। লড়াইটা তো আরজিকর নিয়ে, তাহলে আরজিকর তো ভাঙার কোনো দরকার নেই। এরা করতে গিয়েছিল কি, এরা পুলিশকে পঙ্গু করার একটা চক্রান্ত করেছিল, যে পুলিশকে যদি আমরা আটকে ফেলতে পারি, এবার পুলিশকে আটকে ফেলার পরে যদি ওই ভিড়ের মধ্যে থেকে আমরা দুটো হলেও সাধারণ মানুষকে ছোট্ট করে একটা লোহার ডান্ডার বাড়ি বা একটা ছোট্ট করে একটা মিষ্টি মতো অ্যাসিড বাল্ব যদি মেরে দিতে পারি, এইটা ছিল এদের প্ল্যান। একটা ছোট্ট 10-11 বছরের মেয়ে, যে নাকি তার একটা দিদির মতো মেয়ে এরকম ভাবে পাশবিক হত্যা হলো বলে মায়ের হাতটা ধরে গেছে, বাবার হাতটা ধরে গেছে, সেই মেয়েটার গায়ে যদি একটা আদলা ইট এসে ফেলতে পারি, তাহলে কালকে আমরা বলতে পারবো ওই মেয়েটাকেও মেরেছে মমতা ব্যানার্জি, তাই তো? স্কাউন্ড্রেল। চক্রান্তটা কোনোদিন আরজিকর ভাঙার ছিলই না। চক্রান্তটা ছিল কলকাতা পুলিশের ওখানে যারা মজুত রয়েছেন তাদেরকে আহত করা, প্রয়োজনে মেরে ফেলার। পরিষ্কার তো, এর জন্য কিসের তত্ত্ব আবার খাড়া করবে ভাই? পরিষ্কার তো, দেখা যাচ্ছে তো দেবাশিস স্যারের মাথাটা কেমন ভাবে ফাটিয়েছে, দেখো নাই? নেবা সাধারণ মানুষের গায়ে গুরুতর আঘাত দিয়ে সরকারকে আরো বেশি করে বিপর্যস্ত, পর্যুদস্ত, দায়বদ্ধ করে নোংরা থেকে নোংরাতম রাজনীতি করার টার্গেট নিয়ে গতকাল হারমাদরা রাস্তায় নেমেছিল। কই কই আরজিকরের গেটে যখন অমনটা হচ্ছে, কনিনিকা ঘোষ বোস মোস্টোস কি নাম ওনার, উনি তারপর ওই যে কেমন করে একটা বাংলাটা বলে, এখানে যারা সবাই চলে আসো, কি নাম ওই মহিলার নাম? কমেন্ট করুন, কি নাম? ওই যে বাবা তৃণমূল করে, কাকা বিজেপি করে, আরেক কাকা কংগ্রেস করে, বিরাট বড় প্রতিবাদী সিপিএম এর নেত্রী। হ্যাঁ, কমেন্টে পেয়ে গেছি নামটা, মীনাক্ষী। কই ওরা ছিল মিছিলের সামনে? কি করলো? চলে গেল ধর্ণা মঞ্চটায়। ধর্ণা মঞ্চটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা 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 করে বারুদটা ঠেলছে, বারুদটা ঠেলছে 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 ঠেলছে। আর যে ভাড়াটে ভ্যান্ডালিস্টের বাহিনীটাকে নিয়ে এসছে ভ্যান্ডালিজম করার জন্য, ওই জানোয়ারগুলোকে পাঠিয়ে দিয়েছে সামনে। এবার ভাবুন কি ডেঞ্জারাস। 1000-5 সাধারণ মানুষ পিছনে, সামনে এই একদল জানোয়ার। ঈশানকোণ থেকে
মীনাক্ষী বলছে যাও কমরেড সব সময় তোমরা শুনে নাও, বলে যাচ্ছে। আর এখানে এই হারমাদ জল্লাদ উন্মাদ গুলো কলকাতা পুলিশকে মেরে ফেলার চক্রান্ত করছে। কেন? পুলিশকে যদি ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায়, ওই সাধারণ মানুষগুলোকে ইট পাটকেল লাঠি ফাটি যা খুশি দিয়ে মারা যাবে। কলকাতা পুলিশ তো অন্য মেটেরিয়াল। নিজে মার খেয়েছে, রক্তপাত হয়েছে, সারা শরীরে কালচিটে, কিন্তু কলকাতা পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকেছে। স্বয়ং সিপি ওখানে দাঁড়িয়ে থেকেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, বার্তা দিয়েছেন যে কাউকে রেয়াত করা নয়, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, অ্যারেস্ট ইমিডিয়েটলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। গোটা ন্যারেটিভটা একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে রয়েছে। কি 1 2 3 4 করে দেখুন। প্রথমে কি হলো? সকালবেলায় 10টা 10 নাগাদ ওই অভিশপ্ত দিনে টালা থানায় খবর গেল একজন ছাত্রীর মৃতদেহ পড়ে আছে সেমিনার রুমে। 20 মিনিটের মধ্যে টালা থানা পৌঁছালেন। সেখান থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া, বাড়ির লোককে আনা, বাড়ির লোকের সঙ্গে কোঅপারেট করা, এবং এখানে একটা ছোট্ট ধরিয়ে দিই, একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে পুলিশ নাকি বলেছে আত্মহত্যার ঘটনা। কোন জায়গায় পুলিশ এটা বলেনি। রিয়েল তো ছেড়ে দিন, যদি সিনেমাতেও দেখেন না, পুলিশ একদম প্রাইমারি, একদম গ্রাসরুট স্টেজ অফ ইনভেস্টিগেশনে পুলিশ একটাই কথা বলে, এটা মার্ডার নাকি সুইসাইড, এটা হোমিসাইড না সুইসাইড, আমরা সম্ভাবনা খতিয়ে দেখছি। মিডিয়া জিজ্ঞাসা করে যে দেখে একটু দুশ্চিন্তা হচ্ছে, এনার সঙ্গে কি ধর্ষণও হয়েছে? পুলিশ ওখানে দাঁড়িয়ে বলে না কিন্তু, কারণ এটা ওই ড্রিম 11 আর মাই 11 সার্কেল হচ্ছে না, জুয়াবাজি হচ্ছে না। এটা পুলিশ যখন একটা কথা অন রেকর্ড বলে, তার জন্যে সায়েন্টিফিক এভিডেন্স লাগে। আপনি একটা আমাকে ইনস্ট্যান্স দেখিয়ে দিন এই গোটা ঘটনাটার মধ্যে যেখানে এরকম আলটপকা মন্তব্য কোন পুলিশ অফিসার করেছেন, ক্লিপ দিয়ে দিন, মেনে নেব। কেউ করেন। আত্মহত্যার সম্ভাবনা, আত্মহত্যাও সম্ভাবনা, হত্যাও সম্ভাবনা, সায়েন্টিফিক এভিডেন্স আসার আগে বলা যায় না, তাই পুলিশ বলেনি তখন। কিন্তু পুলিশ যে মামলাটা রুজু করেছে, সেটা কিসের মামলা রুজু করেছে সেটা কি খবর রেখেছেন? সন্ধ্যে 7:30টার সময় এফআইআর লজ করেছে কলকাতা পুলিশ ওই অভিশপ্ত সন্ধ্যায়। মধ্যরাতের মধ্যে, ভোর রাতের মধ্যে আততায়ীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এবার পরের ন্যারেটিভে আসি। সঞ্জয় রায় তো গ্রেপ্তার হল, হোয়াট নেক্সট? প্রথম এই ঘরে বসা টুনটুনি এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্টরা, হারমাদ জানোয়ারগুলো প্রথম ন্যারেটিভ নিয়ে এলো। যদি ওই আমার ওই বোনের পরিবারের কেউ যদি এই লাইভটা শোনেন, দেখেন, এইটুকু মাথায় রাখবেন, আপনাদেরকে করজোরে বলছি, আমি যে কথাগুলো আলোচনা করতে চলেছি এগুলো আমায় করতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ কিছু অমানুষ আপনার মেয়ের প্রকৃত অপরাধীকে, আপনাদের মেয়েটার প্রকৃত অপরাধী, আমাদের বোনটার প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য রাস্তায় নেমেছে। রাজনৈতিক অভিসন্ধিনী বলছে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, এমন নাকি অটোপসি রিপোর্টে লেখা আছে। আপনি এখন অস্বীকার করলে হবে না, আপনি জানেন, আপনিও পেয়েছেন এটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে। একটা জিনিস যখন পান,
ঘুরিয়ে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করতে হবে না, নিজে একটু একটু 1 সেকেন্ড তো লাগে, গুগলের যুগ, 1 সেকেন্ড একটু ভেরিফাই করে দেখেন সম্ভব কিনা। আইডিয়া বলে একটা ফোনের কোম্পানি ছিল, তারা যখন সস্তায় ইন্টারনেট প্রথম চালু করলো তখন তারা একটা অ্যাড ক্যাম্পেইন করেছিল, ভীষণ ভাইরাল হয়েছিল অ্যাড ক্যাম্পেইনটা সেই যুগেও। সেখানে তারা বলতো যে এখন ইন্টারনেট এত সস্তা আর উল্লু বানানো যাবে না, নো উল্লু বানাওইং, মনে থাকবে হয়তো আপনাদের। তা এখন তো ইন্টারনেট বিনামূল্যে পাওয়া যায়, মানে মোটামুটি বিনামূল্যে বলা যায়, চারিদিকে ওয়াইফাই হেন তেন। তাই হাইফাই ওয়াইফাই যুগেও আপনি উল্লু হয়ে বসে আছেন কেন? বলছে 150 গ্রাম সিমেন্ট, তার মানে 2 থেকে 3 জন নাকি ইনভলভ। ওরে জানোয়ার, একটা মেল অ্যাডাল্ট, একজন অ্যাডাল্ট পুরুষ, তার একবার ইজাকুলেশনে 1.5 ml থেকে 5 ml পর্যন্ত ম্যাক্সিমাম সিমেন্ট নিঃসৃত হতে পারে। এবার ওরা কি বলছে, 3 জনে 150। প্রথমত গ্রাম, ভগবান জানে, পাথরকুচি বেরোয় মনে হয়। 150 ml সিমেন্ট হওয়ার জন্যে যদি সবার আনুমানিক আপনি 3 ml করেও ধরেন, তাহলে 50 জন ব্যক্তি বা 50টা ইজাকুলেশন। ছ্যাবলামির একটা সীমা আছে, নোংরামির একটা সীমা আছে। আচ্ছা, তারপরে কি ন্যারেটিভ এলো? বলছে পুলিশ, কলকাতা পুলিশ এত তাড়াতাড়ি অভিযুক্ত সঞ্জয় রায়কে যে ধরলো, এটা কি বিশ্বাসযোগ্য যে ফরেন্সিক গেল, হেডফোন পেল, আর অমনিও ধরা পড়ে গেল? বাড়ি বসে সুশান্ত ঘোষের ভিডিও দেখা বা সুশান্ত ঘোষের সাথে ব্যক্তিগত সেই ক্রিয়াকলাপে লিপ্ত হওয়া বাদ দিয়ে এই হারমাত জানোয়ারগুলো যদি সময় পায়, ওদেরকে বলবো একটু পড়াশোনা করতে। ফরেন্সিক ডিপার্টমেন্টটা প্রত্যেকটা ক্রাইম সিনে ভিজিটই করে এই জন্য। ওরা কেমন কেমন এভিডেন্স কালেক্ট করে জানেন? একটা চুল, একটা কুকুরের লোম, ক্রাইম সিনে হঠাৎ করে একটা সিগারেটের বাড, একটা কোল্ড ড্রিঙ্কের স্ট্র, একটা জামার বোতাম। সিনেমাতেও তো দেখেছেন, নির্ভীক উত্তর নতুন কি বলবে? এবার এই জানোয়ারগুলোর সমস্যা হচ্ছে, সেই জানোয়ার যারা নাকি ধনঞ্জয়কে ফাঁসিতে ঝোলানোর জন্য ড্যাং ড্যাং করে নাচছিল, তাদেরই উত্তরসূরি এই জানোয়ারগুলো। বলছে ও ফরেন্সিক গেল আর হেডফোন পেল, কেন? তো সুশান্ত ঘোষের পুঁতে দেওয়া কঙ্কাল পেতে পারে, আর ক্রাইম সিনে হেডফোনের টুকরো পেতে পারে না। অদ্ভুত দাবি। আরে এগুলো আপনাদেরকে এমনি বলছি না, আমাকে কেউ পয়সা দেয় না এগুলো বলার জন্যে। বলছি কারণ এই কথাগুলো যে শুনে শুনে এখন এখানে অনেকে প্রতিবাদ করছেন, হ্যাঁ ঠিক বলেছেন, খুব ভালো বলেছেন। আরে আপনি ওদেরকে গিয়ে বলুন, আমাকে বলতে আমি জানি আমি ভালো বলেছি, আমি ঠিক বলছি, জানি বলেই বলছি। যারা গুজবগুলো করছে তাদেরকে গিয়ে চেপে ধরুন, তাদেরকে গিয়ে উত্তরগুলো দিন, গালাগালি দেবেন না। তাদেরকে ক্লিয়ারলি বলুন, যে তত্ত্বগুলো বলছি এগুলো বলুন। এদের দাবিটা কি? কোনোদিন কাউকে জিজ্ঞাসা করেছেন তোর দাবি কি রে ভাই? কি দাবি? একজন বলছে, বলে দূর, এত তাড়াতাড়ি হয় নাকি, কি করব? কলকাতা পুলিশের কি করা উচিত ছিল? সিপিএম আমলের মতো আগে ধর্ষকটাকে তুলব, থানায় এনে বসাবো, এলসিএস কে ফোন করব। এলসিএস হচ্ছে পুরো এলাকার মধ্যে সব থেকে বড়, যেটা সিপিএম এর অবৈধ বাবা থাকতো তাকে বলতো এলসিএস, তার নিচে একদল অবৈধ বাবা থাকতো তাদেরকে বলতো এলসিএম। ওই এলসিএস কে থানার ওসি ফোন করতো আগে, সাহেব ওই আপনার কোলের ছেলেটাকে ধরেছি, একটু দুষ্টুমি করে ফেলেছে, কি করবো বলুন তো?
এইবারে দুষ্টুমির ভাগ যদি সেই কমরেড সাহেব পেয়ে থাকে তাহলে একরকম বলতো, ভাগ না পেয়ে থাকলে আরেক রকম বলতো। কলকাতা পুলিশের দোষটা কোথায় হলো? কলকাতা পুলিশের দোষটা এটা হলো, বলতেও খারাপ লাগছে, একটা মৃত্যু নিয়ে বলতেও এভাবে খারাপ লাগছে। কলকাতা পুলিশের দোষটা এটা হলো যে কলকাতা পুলিশ বলল এই তো জানোয়ারটাকে পেয়ে গেছি, তোল। জানোয়ারটাকে গাড়িতে কলকাতা পুলিশ তুলে অ্যারেস্ট করে দিল। এইটাই রেগে গেল বিকাশ ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ধর্ষককে এনকাউন্টার, এইখানে এনকাউন্টার করে দেওয়া উচিত, বা অন্তত ফাঁসির মঞ্চে তো ঝোলাতেই হবে। ধর্ষকের হয়ে বিকাশ ভট্টাচার্য বুকের লোমে বিনি কাটতে কাটতে বলছে ধর্ষকের অধিকার আছে। আর্টিকেল 21, আর্টিকেল 21 এমন জায়গায় বাড়ি দেবো না, এমন জায়গায় আর্টিকেল 21 বাড়ি দেবো, সোজা দাঁড়িয়ে থাকলে লোকে বলবে বা বিকাশ দা ভালো নাচেন তো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ইফ ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেক্ট আ রেপিস্ট, আ মার্ডারার, I have every right to grill you verbally. Thank God, verbally. বিকাশ ভট্টাচার্য, আমার কথার জন্য যদি তুমি হেড স্পিচ বলে কোনো আদালতে যাও, যাও যাও, এখনই যাও, দেরি করে কি হবে, যাও। কলকাতা পুলিশ তাড়াতাড়ি তদন্ত করেছে বলে সেটা ভুল। আরে ভাই, রেজওয়ানুরের মতো করলে ভালো হতো না? হ্যাঁ, এদিক দিয়ে রিজওয়ানকে বলবে সব ব্যবস্থা হয়ে গেছে, ওদিক দিয়ে লোক পাঠিয়ে দেবে, আপনা লাক পহন কে চলো, সিপিএম আপনা লাক পহন কে চলো। এক দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর কথা, রাত পাহারার মিছিলে কি কোনো ধর্ষক ছিল না? কি করে বলি দিদিভাই, আমি যেটা প্রথমে এসে দিলাম 50,000-এর মধ্যে 5,000 হারমাত ছিল, তার মানে অন্তত 5,000 ধর্ষক তো ছিল বটেই। 70 বছরের একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই হারমাদের পূর্বপুরুষরা তাকে মেরেছে, দিনের পর দিন মেরেছে, যাচ্ছে তাই নোংরা অপমান করেছে, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তার বৈবাহিক ময়না তদন্ত করেছে, তাতে তাদের ছানাপোনারা উত্তেজিত উদ্বেলিত হয়ে হাততালি দিয়েছে, আর তাদের উত্তরসূরিরা কথায় কথায় বলে চটি চাটা। বল না কি চাড়ু, বল আজকে বলেই। আপনারা যারা লাইভটা দেখছেন তারা আজকে জিজ্ঞাসা করুন হারমাদকে, হ্যাঁ চটি চাটু, কি চাটবো বল, আয় দেখা হোক একদিন, তাহলে চাটি। এই যে হারমাদরা কথায় কথায় বলে না শিক্ষিত শিক্ষিত শিক্ষিত, আচ্ছা আচ্ছা রকম শিক্ষিত হারমাদকে ওই আরজিকরের সামনে শিক্ষার নিরিখে নাক্ষর দেওয়াতে পারি। শিক্ষাটা হাতির দাঁত নয় যে সবসময় ই করে দেখাতে হবে, আর শিক্ষাটা সুশান্ত ঘোষের যৌনাঙ্গ নয় যে বার করে দেখাতে হবে। শিক্ষাটা প্রতিবাদেও ঝলকায়, প্রতিরোধেও ঝলকায়। বাংলার মানুষের কাছে খুব সিম্পল, একদম শেষ করবো এবার। গুজব ছড়াচ্ছে ফেসবুকে, দিয়ে দিয়েছি তালিকা, দেখে নিয়েছেন, শুনে নিয়েছেন, নোট করে নিয়েছেন। যাদের নাম বললাম দয়া করে তাদের উপর কোনো রকমের হেট্রেট ছড়াবেন না, অপমান করবেন না, গালিগালাজ করবেন না। যে ব্যক্তির নাম বললাম, ওই যে অডিওটা ছড়াচ্ছে, হ্যালো শুনেছেন আপনারা ওটা, আমি বলছি
জানিস তোরা অডিওটা শুনেছেন তো? লাইভটা দেখে নেবেন আবার। ফেক অডিও। বং মঙ্ক, দ্য বং মঙ্ক বলে এক ইউটিউব চ্যানেলের মালিক, জানি না কে দেখে, বানিয়েছে। প্রত্যেকটা তথ্য প্রশাসনের কাছে পাঠিয়ে নির্ভীক উত্তর নিজের নাগরিক কর্তব্য পালন করেছে। আর রইল বাকি একদম শেষে নারী সুরক্ষার কথা। গতকালকের এই আন্দোলনে একবারও উচ্চারিত হলো না গত পরশুদিন উত্তরপ্রদেশে ধর্ষিতা 6 বছরের ছোট্ট দলিত মেয়েটার নাম বা উল্লেখ। উত্তরপ্রদেশের পুলিশ এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি। কি হয়েছিল? 6 বছরের একটা দলিত ছোট্ট মেয়েকে প্রথমে ধর্ষকরা ধর্ষণ করে, আশ মেটেনি কোট আনকোট। মেয়েটির সঙ্গে এটি ছাগল ছিল, ছাগলটাকেও ধর্ষণ করে। উত্তরপ্রদেশ পুলিশ বুঝতে পারছে না কিসের মামলা দায়ের করবে। উড়িষ্যা বলি, থানার নাম বলছি না, আর আমি ওদের অস্বস্তি বাড়াতে চাই না। গুগলে খুঁজে নিন, পেয়ে যাবেন, আমার বলার কিছু নেই। উড়িষ্যায় সেই ডাক্তার, ওটাও সরকারি, একজন ডাক্তার রাত্রিবেলায় একই ওয়ার্ডের 2 মহিলা পেশেন্টকে ধর্ষণ করে। একজন ডাক্তার 2 মহিলা পেশেন্টকে একই রাতে ধর্ষণ করে। বাড়ির লোক জানতে পেরে প্রথম ছুটে যায় থানায়। ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, থানা থেকে বলা হয় প্রমাণ নিয়ে আসুন। বাড়ির লোক দারুণ কাজ করে। বাড়ির লোক বলে প্রমাণ দাঁড়া। বাড়ির লোক ফিরে যায় হাসপাতালে, ওই ডাক্তারকে ABCD EFG, তারপর ডাক্তার চলে যায় আইসিইউতে। উড়িষ্যার ঘটনা। পুলিশ ছুটে আসে তখন, এসে বলে না এবার তো FIR করতে হবে। FIR দায়েরও হয়েছে, একবারও উল্লেখ পাইনি কিন্তু। আর এই কদিন আগে, এই বাস কটা দিন আগে, হারমাদের ফ্র্যাঞ্চাইজি, ওদের তো নামে বেনামে অনেক অবৈধ এদিক ওদিক ছড়িয়ে থাকে, সেরকমই অবৈধ 7-10টা মাল আমাদের এক ছোট্ট ভাইকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে মেরে ফেলল। সেদিন রাতের অধিকারটা নিলে হতো না বন্ধু? আমার ওই ভাইটা, ও তো ডাক্তারি পড়ছিল না। আমি কোনো মৃত্যুর সঙ্গে মৃত্যুর তুলনা করছি না, আমি শুধু নাগরিকের সঙ্গে নাগরিকের, বিবেকের সঙ্গে বিবেকের, পরিস্থিতির সঙ্গে পরিস্থিতির, আর ন্যারেটিভের সঙ্গে ন্যারেটিভের তুলনা করছি। আমার ওই ছোট্ট স্বপ্ন ভাইটা হতো না, একটা হতে পারতো না ওর জন্য রাত্রিবেলায় রাস্তায়। আপনি বলবেন আমরা কেন করিনি, আমাকে জিজ্ঞেস করবেন আপনি কেন করেননি, তারপর আপনি জিজ্ঞেস করবেন তৃণমূল কেন করেনি। আমরা তো খারাপ, ওই জন্য করিনি। তবে ভালো তো আপনারা, কত নাগরিক বোধ, গণ অভ্যুত্থান, তারপর কি দেবী পক্ষের অকাল বোধন। দেবী দুর্গা কোনোদিন কিন্তু নিজেকে বাঁচানোর জন্য অসুরের বিরুদ্ধে লড়েননি। ন্যারেটিভটা যখন বানাবেন গাঁজাটা খাবেন না। দেবী দুর্গা নিজেকে বাঁচাতে অসুরের সঙ্গে লড়েননি। দেবী দুর্গা এগোটা মর্ত লোককে অসুরদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য লড়াই করেছিলেন। দেবী দুর্গা ওই অশুভর বিরুদ্ধে লড়াই করেছিলেন সবটা শুভকে উনি রক্ষা করবেন বলে। আর আমার ছোট্ট স্বপ্ন ভাই, তার মা বাবা কিন্তু কালকেও কেঁদেছে। কালকে রাত্রিবেলাও এই জমায়েত যখন দেখেছে তারা, তার মা বাবাও কিন্তু ছবিটার পাশে বসে একে অপরের চোখ মুছিয়েছে আর বলেছে বাবু যেখানে আছে ভালো আছে। মা বাবা তো
দীপশিতা দিদি, মীনাক্ষী দিদি, স্বস্তিকা দিদি, সব অভিনেত্রী, গায়িকা, নায়িকা, সমাজকর্মী, সংবেদনশীল এই সমাজের নাগরিক সকলের কাছে জিজ্ঞাস্য, ভালো হয়নি মানে আমার স্বপ্ন ভাইটা ঠিক জমিয়ে মরতে পারেনি, না জমাট হয়নি ব্যাপারটা। আসলে কি জানেন, সেদিনও কোল খালি হয়েছিল, আর আমার এই ছোট্ট বোনটার মৃত্যুতেও কোলটা খালি হলো। কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে, মিলিয়ে নেবেন, আমাকে বিশ্বাস করতে হবে না, মিলিয়ে নিন, নিজেরা যাচাই করে নিন। সেদিন হত্যাকারী হিসেবে সরাসরি হারমাদদের গায়ে কালিটা লেগেছিল, তাই সেদিন রাত দখলের জন্য হারমাদরা কোনো ডাক দেয়নি। এখানে আর যাই হোক, সঞ্জয় রায় অন্তত হারমাদ হিসেবে চিহ্নিত হয়নি, তাই এবার রাত দখলটা হলো। আর পদ্মা থেকে তো শুধু ইলিশ আসে না, ওপার থেকে ভেসে ভেসে অনেক কিছুই তো আসে। একটা ন্যারেটিভও নয় এলো। কি ন্যারেটিভ? ভেঙে দাও, গুড়িয়ে দাও, হটিয়ে দাও, তাড়িয়ে দাও, সব দখল করে নাও। কিন্তু তারপরে কি? তারপরে কি? নবান্নে সেটাই হবে যেটা গণভবনে হতে দেখেছেন। কেউ বাথরুমের প্যান নিয়ে পালাবে। ভাবুন না, একটু দৃশ্যটা ভাবুন তো। মোহাম্মদ সেলিম দৌড়াচ্ছে, হ্যাঁ, ওর হাতে ধরুন নবান্নের কোনো একজন রক্ষীর একটা গুটখার প্যাকেট। সূর্যকান্ত দৌড়াচ্ছে, ওর হাতে নবান্নের বাথরুমের একটা মগ। এই বাংলাটা চাইছেন সংবেদনশীল সমাজ? আপনি বলবেন আপনি তো পদত্যাগ চাইতে রাস্তায় নামেননি। দিদি ভাই, আপনি নামেননি, আসলে আপনি তো নামেননি, আপনি ভেসেছেন একটা হাওয়ায়। সে হাওয়ায় আপনাকে ভাসিয়েছে হারমাদরা। বিশ্বাস করুন, এ প্রতিবাদটা আপনি আরো স্ট্রংলি করতে পারতেন। সোশ্যাল মিডিয়াতেও পারতেন, নিজের বাড়ি থেকেও পারতেন, আর সব থেকে বেশি কি করে পারতেন জানেন? একটা মানসিকতা গড়ে তুলে একটা প্রতিবাদ সৃষ্টি করতে পারতেন, যে আগামী দিনে বাসে, ট্রামে, অটোয়ে, কর্মস্থলে, কোনো জায়গায় কাউকে এরকম জানোয়ারগিরি কোনো মহিলার সঙ্গে করতে দেখলে চুলের মুঠি ধরে ওখানে মারবো। পারবেন না দিদি ভাই, পারবেন না। কেন জানেন? একটা মেয়েকে, এগুলো সব চোখে দেখা তো, তাই বলছি, একটা মেয়েকে বাসে যখন কেউ খারাপভাবে স্পর্শ করে, তখন কোনায় কিছু মহিলারা না কোনায় বসে নিজেদের মধ্যে বলে, ওন্না নিতে পারতো না একটা? হ্যাঁ দিদি ভাই, ভুল হয়েছে, ওন্নাই তো নিতে হবে। মেয়েটা ওন্না নেয়নি, মেয়েটার দোষ। আপনি ওই জানোয়ারটাকে একটা চড় মারতে পারলেন না, আপনার দোষ নেই। কেন? কারণ আপনি তো জাজ, আপনি তো ওই বাসের অন্য মালিক। বাড়ির মেয়েরাই তো যখন শোনে, বাবা মা যখন শোনে যে তার ছোট্ট মেয়ে এসে বলছে, মা অমুক কাকু বা অমুক মামা আমাকে না ওখানে টাচ করেছে, আমাকে না এখানে ব্যথা দিয়েছে, আমার সঙ্গে খেলছিল, আমার ভালো লাগেনি। সবার আগে বেশিরভাগ ক্ষেত্রে, কেউ অফেন্স নিলে নিতে পারেন, কিন্তু অফেন্স নেওয়া মানে আপনি প্রমাণ করছেন আপনিও তাদের একজন। বেশিরভাগ ক্ষেত্রে সেই বাবা মা বলে, চুপ কর, কাউকে বলিস না। মেয়েটার, একটা মেয়ে না একবার ধর্ষণ হয় না, আপনি ভুল করছেন। রাত দখল কি? কিসের রাত দখল? বাড়ি দখলে নেই। অফিসে আমি তো দেখলাম এই কর্পোরেট গুলো কেউ কথাই বললো না। এই বড় বড় মিডিয়া হাউস, 40,000 স্কোয়ার ফিটের অফিস, কেউ তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস এই নিয়ে কথাই বললো না। কর্মস্থলে যৌন নিগ্রহ কথাই বললো না। জানেন, যারা কর্পোরেটে চাকরি করেন, কেউ যদি দেখেন এই লাইফটা, আপনারা একটু মিলিয়ে নেবেন তো। আপনাদের সবার কর্পোরেট অফিসগুলো একটা করে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল আছে, যেটা
জেনারেলি HR ডিপার্টমেন্ট চালায়, হিউম্যান রিসোর্স। আপনি তাদের কাছে গিয়ে বলতে পারেন, কিন্তু আপনি ধরুন তাদের কাছে গিয়ে ম্যানেজিং ডিরেক্টরের ব্যাপারে বলছেন, কি হয় আপনারা বলবেন, আমি বলবো না। বা ধরুন আপনি কোনো সংবাদ চ্যানেলের উপস্থাপিকা, হ্যাঁ, বাংলার চেনা ন্যারেটিভ এটা, আপনার থেকে বেশি কোয়ালিটি আছে এমন একটি মেয়ে তত্তর তত্তর করে উঠে যাচ্ছে, সে রাস্তায় দাঁড়িয়ে রিপোর্টিং করছে, কিন্তু আপনি চ্যানেল হেডের ভীষণ প্রিয়, কোট অ্যান্ড কোট, আপনি কিন্তু ওই ট্যালেন্টেড মেয়েটাকে পেছনে ছেড়ে দেবেন, আপনি এগিয়ে যাবেন অনেকটা। কেন? এটা আপনার সঙ্গে ওই চ্যানেল হেডের মিউচুয়াল। কিন্তু তারপরে কোনো রকম আদান প্রদানের পরে যদি আপনাকে দেওয়া কথা ওই চ্যানেল হেড না রাখে, তখন আপনি বলবেন such and such things happened। যারা রিল করেন তারা সকলে খারাপ নন, কেউ এমন কথা বলেননি, আমি বলছি কেউ বলেননি। যারা রিল করেন, যারা রিলে নাচ করেন, রিলে গান করেন, রিলে অভিনয় করেন, মানুষকে বিনোদন দেন, দারুণ কাজ করেন, যারা রিল করেন তাদেরকে নিয়ে কোনো বক্তব্য নয়, তাদেরকে দায়ী করা হচ্ছে না। কারোর কোনো পেশা নিয়ে, কোনো ট্যালেন্ট নিয়ে, কোনো কমিউনিটি নিয়ে বিচার করা হচ্ছে না। বিচারটা করা হচ্ছে, বিচারও না, তুল্য মূল্যর বিচারটা করা হচ্ছে শুধুমাত্র মানবিকতার বিবেকের নিরিখে। নির্ভীক উত্তর পারত একটা ক্রিস্প এপিসোড শুট করে কিছু ক্লিপস দেখিয়ে সেটাকে ভালো মতো শেয়ার করে করিয়ে, অনেকে আবার বলেন আমরা প্রচারের আলোকে আসার জন্য। প্রচারের এত আলো নির্ভীক উত্তর পেয়েছে না বাংলার মানুষের দুহাত ভরা আশীর্বাদ থেকে। যারা এসব কথা বলে তাদের আগামী 14টা প্রজন্মকে আমরা আলো দিয়ে আলোকিত করে দিতে পারি। টাকা পাইনি, পয়সা পাইনি, কিচ্ছু পাইনি, বাংলার মানুষের দুহাত ভরা আশীর্বাদ পেয়েছে। তাই এসব প্রচারের আলো ফালো ছোট ভাই ওসব স্টান্ড দেখাতে এসো না। আমার নাম অনিন্দ চৌধুরী। পারতাম ক্রিস্প এপিসোডকে সুপার ভাইরাল করাতে, কিন্তু আজকে কথাগুলো না বললে আজ থেকে একদিন পরে বা 10 বছর, 20 বছর, 30 বছর, যতদিন পরেই আমার মৃত্যু হবে, সেই মৃত্যুর মুহূর্তটা আমার একবারের জন্য মনে হবে যেদিন আমার বাংলাটাকে নিয়ে নোংরামি হচ্ছিল, সেদিন আমি ডমিনেন্ট ওপিনিয়নকে তুষ্ট রাখার জন্য চুপ ছিলাম। বন্ধু, চুপ থেকে সাময়িকভাবে অনেক কিছু পাওয়া যায়, দীর্ঘস্থায়ী হওয়া যায় না। বাংলার মতো একটা ডাইনামিক জায়গায়, একটা ঐতিহাসিক একটা আন্দোলনের আতুর ঘর বাংলা, সেই বাংলায় আপনি কিচ্ছু করতে পারবেন না যদি আপনি চুপ থাকেন। আপনাকে বলতে হবে, হকের কথা বলতে হবে। সব হকের কথা হারমাদরা বলে যাবে ইনিয়ে বিনিয়ে গানে। ওখানে একটা মেয়ে চলে গেছে, পাশবিক হত্যা হয়েছে, আর ওরা কি করছে? ওখানে জ্যাম্বি বাজিয়ে গান গাইছে। ওরে জানোয়ার, ওরে জানোয়ার। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। বাংলা, বাংলার রাস্তা, বাংলার বায়ু, বাংলার জল, সমস্তটা নারীর দখলে ছিল, নারীর দখলে আছে, নারীর দখলেই থাকবে। আমরা তো চাই নারী একবার প্রশ্ন করা শিখুক যে বাইরের দখলটা তো রাজনৈতিকরা এসে করিয়ে দিল, ঘরের দখলটা কি করে নেবে? কারণ মনে রাখবেন, যেই শুভেন্দু অধিকারী এইসব কথা বলছে, সেই শুভেন্দু অধিকারী কিন্তু নিজের ভাইয়ের দ্বারা দিনের পর দিন প্রতারিত, সহবাসে বিভিন্ন অছিলায় সহবাস করা, প্রতারণা করা এক মহিলার থেকে যখন তাকে প্রতারণা করে শুভেন্দু অধিকারীর ভাই, এবং তিনি যখন বিয়ের জন্য চাপ দেন, কি কি হয়েছিল শুভেন্দু অধিকারী জানে। কালকে থেকে বিজেপির একটা কি শুনছিলাম প্রোগ্রাম আছে,
কথা হবে বিস্তারিত। হাড়মাদদের 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। কালকে ওরা পুলিশকে মারতে চেয়েছে, বাংলাকে মারতে চেয়েছে, আরজি করের রোগীদের মারতে চেয়েছে, এই বাংলার শান্তি শৃঙ্খলাকে মারতে চেয়েছে। আর একবার যদি শুনি যে কি ভাঙচুর অনেক বাকি নাকি, আমরা আবার বলবো কানের গোড়ায় খাবে নাকি। মাথা উঁচু রাখুন, গলার জোর রাখুন, বুকের পাটা রাখুন। আপনি চুরি করেননি, আপনার ভয়ের কিছু নেই। ওরা একটা মারবে, আপনি 4টে মারুন, কাউন্টার করুন। ফেসবুকে ভদ্রলোক সেজে ঘুরে বেড়ে কোনো লাভ নেই। আমি অমুককে অমুকটা বলিনি, আমি কুকথা বলি না। কেন ভাই? রাজা রামমোহন রায় একজনই ছিলেন, তোমাকে কষ্ট করে রাজা রামমোহন রায় হতে হবে না। যেই রোগে যেই ওষুধ দিতে শিখুন। সবসময় নিজেকে গুড বয় দেখিয়ে হয় না। আর ব্যাড বয় হিসেবে নির্ভীক উত্তর তো থাকলোই, আমাদের গুড বয় হওয়ার দরকার নেই। সমাজের ব্যাডগুলোকে শেষ করার জন্য তাদের থেকে একটু বেশি ব্যাড হতে নির্ভীক উত্তর স্বেচ্ছায় রাজি আছে। এপিসোডটা শেয়ার করবেন, কাউন্টার করবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। আজ থেকে যেন কোনো ফেক নিউজ না দেখা যায়। যে ডাক্তারকে আমরা দুর্গা হিসেবে বলেছি, আরজি করে সেই ডাক্তার আমার স্বপ্ন ভাই। পৃথিবীর প্রত্যেকটি নির্যাতনে মৃত্যু হওয়া আমার ভাই বোন, দাদা দিদি, সকলের শপথ নিয়ে বলছি, কোনো মৃত্যুর রাজনীতিকরণ হতে দেব না। দেব না মানে না।